বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন প্রসেস প্র্যাকটিক্যাল ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মশিউর রহমান। আমাদের আজকের পর্বের বিষয় কাস্ট ইন সিটু পাইল। আজকের পর্বে আমি আপনাদের বিস্তারিত বিবরণ সহকারে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব কাস্ট ইন সিটু পাইলের নির্মাণ পদ্ধতি, পাইল নির্মাণে অবলম্বন করা বিভিন্ন সতর্কতা এবং পাইল নির্মাণের মান নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়বস্তু। আমাদের প্রজেক্টের ঠিকানা আমচত্বর টাওয়ার, আমচত্বরের পশ্চিম পাশে, নওদাপাড়া, শাহ মখদুম, রাজশাহী। বিল্ডিংয়ের ড্রয়িং প্ল্যান ফাইনাল হওয়ার পরে আমাদের প্রথম কাজ ছিল প্রজেক্ট এরিয়াতে পাইল লেআউট প্রদান করা। লেআউট প্রদান করার জন্য প্রচলিত কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে সবচেয়ে ত্রুটিমুক্ত এবং সঠিক পদ্ধতি হচ্ছে ডিজিটাল সার্ভের মাধ্যমে প্রজেক্ট লেআউট প্রদান করা। আমরা আমাদের প্রজেক্টের ডিজিটাল সার্ভের মাধ্যমে প্রতিটা পাইলের লেআউট প্রদান করেছি। পাইল নির্মাণ করার সময় মাটি কাটা, বোরিং করা, ঢালাই করা, ড্রেন কাটা ইত্যাদি কারণে মাটির উপরে কাদার স্তর পড়ার সম্ভাবনা থাকে। এতে পাইল পয়েন্টগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হারিয়ে যাওয়া রোধ করার জন্য আমাদের প্রদান করা লেআউট পয়েন্টের প্রতিটাতে 10 মিলি রড বসিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটা আরও একটু দৃষ্টিগোচর করার জন্য প্রতিটি রডের গোড়াতে ঢালাই করে দেওয়া হয়েছে এবং পয়েন্টগুলো যেন কোনো কারণে হারিয়ে না যায় বা কাজের ক্ষেত্রে খুঁজে পেতে সুবিধা হয়, সে কারণে অতিরিক্ত সতর্কতা হিসেবে খালি বস্তাতে বালি বোঝাই করে পয়েন্টগুলোর উপরে রেখে দেওয়া হয়েছে। এখানে আমরা মাঠের মধ্যে ঢালাই করা কিছু পাইল পয়েন্ট দেখতে পাচ্ছি। পাইল বোরিং শুরু করার পূর্বে কিছু নির্মাণ যন্ত্রপাতি এবং সেগুলোর কাজ সম্পর্কে অবগত হওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ত্রিপড, যেখানে ভর প্রয়োগ করে মেশিনের মাধ্যমে ওয়াশ বোরিং এবং পাইল ঢালাই করা হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উইন্স মেশিন, যে মেশিনের মাধ্যমে ওয়াশ বোরিং চলাকালীন চিজেলকে ওঠানামা করানো হয় এবং ঢালাই চলাকালীন ট্রিমি পাইপ এবং ফানেলকে ওঠানামা করানো হয়। এরপরে আসছে চিজেল, যেটার ধারাবাহিক পেনিট্রেশনের মাধ্যমে মাটিতে গর্তের সৃষ্টি হয় বা ভার্টিক্যাল টানালের সৃষ্টি হয়। বোরিং পাইপ এবং চিজেলের মধ্যে দিয়ে সবসময় পাম্পের মাধ্যমে উচ্চ গতিতে পানির প্রবাহ চালানো হয়ে থাকে। বোরিং করার সময় এই পানির মাধ্যমে চিজেল দিয়ে কাটা মাটিগুলো ঘোলা হয়ে পানির সাথে উপরে উঠে আসে। বোরিং পাইপ চিজেলের সাথে সংযুক্ত হয়ে পাইলের বোরহোল তৈরি করে থাকে। পাইলের গভীরতা অনুযায়ী একাধিক বোরিং পাইপ একত্র হয়ে চিজেলকে মাটির গভীরে পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং বোরিং পাইপের মধ্যে দিয়ে চিজেলের মাথা পর্যন্ত উচ্চ গতিতে পানির প্রবাহ চালানো হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফানেলের মাধ্যমে পাইলের কংক্রিট ঢালা হয়ে থাকে। ফানেলের সাথে ট্রিমি পাইপ যুক্ত করে পাইলের গভীর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ট্রিমি পাইপ, এই পাইপের মাধ্যমে পাইলের মধ্যে কংক্রিট প্রবেশ করানো হয় এবং ধারাবাহিকভাবে নিচের দিক থেকে ঢালাই করে আস্তে আস্তে উপরের দিকে উঠানো হয়। মিক্সচার মেশিনের মাধ্যমে পাইল ঢালাইয়ের জন্য ডিজাইনে উল্লেখিত অনুপাতে সিমেন্ট, বালি এবং পাথর মিশানো হয়ে থাকে। ব্রাকেট, মিক্সচার মেশিন থেকে নামানো কংক্রিট ফানেল পর্যন্ত উঠিয়ে দেওয়ার জন্য ব্রাকেট ব্যবহার করা হয়ে থাকে। ডিজেল পাম্পের মাধ্যমে ওয়াশ বোরিং চলাকালীন সর্বদা চিজেলের মধ্যে পানির প্রবাহ প্রদান করা হয়ে থাকে। কেজিং পাইপ পাইলের ব্যাসের সমপরিমাণ ব্যাস বিশিষ্ট একটি 10 থেকে 15 ফুট লম্বা পাইপ বিশেষ। পাইল বোরিং করার শুরুতে কেজিং পাইপ বসানো হয়ে থাকে। পাইল বোরিং করার সময়, ওয়াশ করার সময় কিংবা ঢালাই করার সময় উপরিভাগের মাটি ধসে পড়া রোধ করার জন্য মূলত কেজিং পাইপ বসানো হয়ে থাকে। পাইলের রড বাইন্ডিং বা খাঁচা বাঁধার পূর্বে আমাদের পাইলের ড্রয়িংটি একবার ভালো মতো দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি চিত্রে একটি 80 ফিট লম্বা দৈর্ঘ্যের পাইল দেখানো হয়েছে, যার নিচের 3 ফিটে
কোনো রড নেই, অর্থাৎ নিচের 3 ফিটে সিসি ঢালাই হবে এবং একটি ল্যাপিংয়ের মাধ্যমে 2টি আলাদা খাঁচাকে জোড়া দেওয়া আছে। উপরের খাঁচাতে 8টি 20 মিলি ডায়ার রড ব্যবহার করা হয়েছে এবং নিচের খাঁচাতে 8টি 16 মিলি ডায়ার রড ব্যবহার করা হয়েছে। আমরা দৈর্ঘ্যের উল্লেখিত পরিমাপগুলো যোগ করার মাধ্যমে দেখতে পারি নিচের খাঁচাটি 37 ফিট এবং 3 ফিট ল্যাপিং সহকারে 40 ফিট দেখানো হয়েছে। অনুরূপভাবে উপরের খাঁচাটিও 37 ফিট এবং 3 ফিট ল্যাপিং সহকারে 40 ফিট দেখানো হয়েছে। অর্থাৎ 16 মিলি এবং 20 মিলি ডায়ার দুটি রডই না কেটে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে হবে। ড্রয়িংটিতে আমরা আরও দেখতে পাচ্ছি কাট অফ লেভেলের 1 ফিট উপর থেকে 20 ফিট গভীরতা পর্যন্ত এবং ল্যাপিংয়ের অংশটুকুতে 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার দূরত্বে স্পাইরাল রিং ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাইলের অন্যান্য সব জায়গাতেই 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল রিং ব্যবহার করা হয়েছে। এবার আমরা প্র্যাকটিক্যালি খাঁচা তৈরির কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা স্পাইরাল মেশিনের সাহায্যে 10 মিলি রডের স্পাইরাল তৈরি করে নিচ্ছি। এরপর আমাদের ড্রয়িংয়ে উল্লেখিত নিয়ম এবং পরিমাপ অনুযায়ী 8টি মেন রডের সাথে স্পাইরাল রিংগুলোকে বসিয়ে নেওয়ার পালা। মেইন রডের সাথে স্পাইরাল জড়ানো হয়ে গেলে সেগুলা পরিমাপ এবং স্পেসিং অনুযায়ী ঠিকমতো বেঁধে নিতে হবে তার দিয়ে। এবার আমাদের ড্রয়িংয়ে উল্লেখিত নিয়ম অনুযায়ী স্পাইরাল রিংগুলোকে মেইন রডের সাথে ওয়েল্ডিং করে নেওয়ার পালা। পাইলের খাঁচার ওয়েল্ডিং শেষ হলে চেক করার মাধ্যমে ড্রয়িংয়ে উল্লেখিত পরিমাপ এবং কাজের গুণগত মান যাচাই করে নিতে হবে। পাইল বোরিং শুরু করার পূর্বে আমাদের কয়েকটি পরীক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো অবশ্যই সঠিকভাবে নিশ্চিত করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাইল কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ত্রুটিমুক্ত আছে কিনা এবং সেগুলো কার্যক্ষম আছে কিনা সেগুলো যাচাই করা। দ্বিতীয় বিবেচ্য বিষয় হচ্ছে পরিমাপ করার মাধ্যমে আমাদের হিসাব করতে হবে আমাদের উল্লেখিত পাইল বোরিং করতে বা ঢালাই করতে কয়টি বোরিং পাইপ বা ট্রিমি পাইপ ব্যবহার করতে হবে। এখানে আমাদের পাইলের ঢালাই দৈর্ঘ্য ছিল 80 ফিট। এই 80 ফিট বোরিং এবং ঢালাই করতে কয়টি বোরিং পাইপ এবং কয়টি ট্রিমি পাইপ লাগবে ফিতা দিয়ে মাপার মাধ্যমে সেটা আমরা নিশ্চিত করেছিলাম। তৃতীয় বিবেচ্য বিষয় হচ্ছে ড্রিলিং চিজেল পাইল পয়েন্টের সেন্টারে আছে কিনা সেটা নিশ্চিত করা। পাইল সেন্টার পরীক্ষা করার জন্য আমাদের প্রচলিত একটি পদ্ধতি রয়েছে। পদ্ধতিটি হচ্ছে মোটামুটি সঠিকভাবে পাইল পয়েন্টের উপরে চিজেলকে ঝুলিয়ে দেওয়ার পরে
ঝুলন্ত চিজেলের সেন্টার ব্লেডের উপরে পানি ছিটিয়ে দিতে হয়। আর সেই পানি গড়িয়ে যদি আমাদের পূর্ব থেকে স্থাপন করা রডের সেন্টারের উপরে পড়ে, তাহলে আমাদের বুঝতে হবে ড্রিলিং চিজেল পাইল পয়েন্টের সেন্টারে স্থাপিত হয়েছে। পাইল পয়েন্ট বরাবর চিজেল সেট করার মাধ্যমে আমাদের বোরিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবারে বোরিং শুরু করার জন্য পাইল পয়েন্ট থেকে সেডিমেন্ট ট্যাঙ্ক পর্যন্ত একটি ড্রেন কেটে নিতে হবে, যাতে ওয়াশ বোরিংয়ের কাদাযুক্ত পানি ড্রেনের মাধ্যমে সেডিমেন্ট ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে যায়। এবারে উইন্স মেশিনের মাধ্যমে ধীরে ধীরে পেনিট্রেশন করে চিজেলকে উঠানামা করাতে হবে। এভাবে মাটি কেটে গর্ত করতে করতে কেজিং পাইপ বসানোর উপযোগী গর্ত তৈরি হয়ে গেলে চিজেল সরিয়ে কেজিং পাইপটি জায়গা মতো সুন্দর করে বসিয়ে নিতে হবে। কেজিং পাইপ বসানোর মাধ্যমে আমাদের বোরিং প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিজেল পাইপ দিয়ে প্রবাহিত করা পানি হোস পাইপ এবং বোরিং পাইপের মধ্যে দিয়ে চিজেলে গিয়ে পৌঁছাচ্ছে। তারপর চিজেলের ক্রমাগত হ্যামারিং পেনিট্রেশনের মাধ্যমে পানির সাথে ঘোলা হয়ে ধীরে ধীরে বোরহোলের মধ্যে দিয়ে উপরে উঠে আসছে এবং ড্রেনের মাধ্যমে পুনরায় সেডিমেন্ট ট্যাঙ্কে ফিরে যাচ্ছে। পাইলের সঠিক দূরত্বে না পৌঁছানো পর্যন্ত বোরিং প্রক্রিয়া এইভাবেই চলতে থাকবে। বোরিং চলমান অবস্থায় মেশিনের সাথে লাগানো বোরিং পাইপের নাগাল দূরত্ব শেষ হয়ে গেলে এক এক করে একাধিক বোরিং পাইপ চিজেলের সাথে সংযুক্ত করতে হবে। আমাদের 80 ফিট দূরত্ব পর্যন্ত বোরিং করা শেষ। এবার বোরহোল ওয়াশ করার পালা। বোরিং শেষ হওয়ার পরে বোরহোলের মধ্যে থাকা পানিতে ঘন কাদা মিশ্রিত থাকে। নিচে থেকে পরিষ্কার পানি প্রবাহিত করে পানির সাথে মিশে থাকা কাদা অপসারণ করার জন্যই বোরহোল ওয়াশ করা হয়। এখন আমাদের বোরিং ওয়াশ চলছে। বোরিং ওয়াশ সম্পূর্ণ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা পানিতে হাত নাড়ার মাধ্যমে পরীক্ষা করতে পারি। বোরহোল থেকে উঠে আসা পানিতে হাত ডুবিয়ে বা নাড়াচাড়া করে তুলে নেওয়ার পরে যদি হাত পরিষ্কার থাকে, অর্থাৎ স্কিন কালার এবং লোমগুলো পরিষ্কার দেখা যায়, তাহলে বুঝতে হবে ওয়াশ বোরিং সম্পূর্ণ হয়েছে। এবার মেশিন থেকে চিজেল এবং বোরিং পাইপ খুলে নেওয়ার পালা। বোরিংয়ের সরঞ্জাম সরিয়ে নেওয়ার পরে আমাদের পূর্বে থেকে বানানো রডের খাঁচাগুলো ধারাবাহিকভাবে বোরহোলের মধ্যে বসাতে হবে। ডিজাইন অনুযায়ী আমরা 16 মিলি রডের খাঁচাটি নিচে দিচ্ছি এবং সেটার সাথে প্রত্যেকটা মেইন বার ওয়েল্ডিং করে 20 মিলি রডের খাঁচাটি তার উপরে দিচ্ছি।
বোরহোলের নিচের মাটি নরম হওয়ার কারণে রডের খাঁচার ওজনের দরুন খাঁচাটি নিচের দিকে অতিরিক্ত নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যা থেকে বাঁচতে প্রয়োজনীয় গভীরতায় খাঁচাটির সাথে একটি হুক ওয়েল্ডিং করে ঝুলিয়ে রাখা হয়, যাতে করে ঢালাই করার সময় খাঁচাটি তার সঠিক দূরত্বে স্থিরভাবে থাকে। ঢালাইয়ের সকল প্রস্তুতি শেষে পাইল ঢালাই শুরু করার পূর্বে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে। সেটা হচ্ছে ডিজাইন অনুযায়ী কংক্রিট মিক্সিং ক্যালকুলেশন করা। অর্থাৎ আমরা যে প্রচলিত পাত্রের মাধ্যমে মিক্সার মেশিনে মালামাল লোড করে থাকি, সেটার পরিমাপে 1 লোড কংক্রিট মিক্সিং করার জন্য আমাদের কয় পাত্র সিমেন্ট, বালি এবং পাথর মিক্সার মেশিনে দিতে হবে সেটা নিরূপণ করা। ডিজাইন অনুযায়ী আমাদের কংক্রিট মিক্সিং রেশিও 1:1.25:2। অর্থাৎ 1 অনুপাতে সিমেন্ট প্রদান করলে সেই অনুপাতের 1.25 গুণ হিসেবে বালি প্রদান করতে হবে এবং 2 গুণ হিসেবে পাথর প্রদান করতে হবে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে আমরা যদি 1 ব্যাগ সিমেন্টের মিক্সিং তৈরি করি, তাহলে 1 ব্যাগ সিমেন্টের আয়তনটা প্রথমে জেনে নিতে হবে। আমরা জানতে পারি 1 ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 CFT। এই আয়তনের সাথে বালির অনুপাত গুণ করে আমরা বালির পরিমাণ জানতে পারলাম 1.56 CFT। পুনরায় সিমেন্টের আয়তনের সাথে পাথরের অনুপাত গুণ করার মাধ্যমে আমরা জানতে পারলাম পাথরের পরিমাণ 2.5 CFT। এই পরিমাপটা বাস্তবে হিসাব করার জন্য আমরা একটি 1 CFT মেজারমেন্ট বক্স ব্যবহার করেছিলাম। অর্থাৎ পাথরের পরিমাণ যদি হিসাব অনুযায়ী 2.5 CFT হয়, তাহলে এই পরিমাণ পাথর হতে কয় গামলা পরিমাণ পাথর দরকার হবে সে বিষয়ে অবগত হওয়া। পরিমাপ শেষে আমরা যে ফলাফল পাই তা হচ্ছে, আমরা যদি 1 বস্তা সিমেন্টের মিক্সিং করি, তাহলে 1 বস্তা সিমেন্টের সাথে 2 গামলা বালি এবং 3.5 গামলা পাথর দিতে হবে। আর যদি 2 বস্তা সিমেন্টের মিক্সিং করি, তাহলে 2 বস্তা সিমেন্ট, 4 গামলা বালি এবং 7 গামলা পাথর দিতে হবে। ঢালাই করার জন্য পাইলের বোরহোলের মধ্যে প্রয়োজনীয় গভীরতা পর্যন্ত ট্রিমি পাইপ এবং ফানেল সেট করা হয়েছে। এখন যথাযথ নিয়ম অনুযায়ী আমরা ঢালাই শুরু করব। ঢালাই চলাকালীন আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে পরিমাণ মালামাল দিয়ে আমাদের ঢালাই করার কথা ছিল সে পরিমাণ নিশ্চিত হচ্ছে কিনা, অর্থাৎ ভুলক্রমে কোনো মালামাল কম বা বেশি চলে যাচ্ছে কিনা। এই ব্যাপারটা সঠিকভাবে গণনা করার জন্য আমরা প্রতিটা লোডে সার্বক্ষণিক টালি কাটার ব্যবস্থা করি, যাতে মালামাল কম বা বেশি মিশানো না হয়ে যায়। যে কোনো কংক্রিট ঢালাইয়ে ভাইব্রেটর চালানো, অর্থাৎ ভাইব্রেশন করার মাধ্যমে কংক্রিটে উপস্থিত ভয়েড নির্মূল করা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। পাইলের ঢালাই অনেক গভীর হওয়াতে যেহেতু ভাইব্রেটর চালানো সম্ভব হয় না, তাই ট্রিমি পাইপ ওঠানামা করানোর মাধ্যমেই কম্প্যাকশন করা হয়। অর্থাৎ প্রতি 2 লোড বা 3 লোড পরপর অবশ্যই ট্রিমি পাইপ ওঠানামা করানোর মাধ্যমে ভালোমতো ভাইব্রেশন করতে হবে। পাইলের নিচের দিক থেকে ঢালাই হতে হতে আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে এবং নির্দিষ্ট দূরত্ব কমপ্লিট হওয়ার পর ট্রিমি পাইপগুলো একে একে খুলে নিতে হবে। তারপর ঢালাই সম্পন্ন হয়ে গেলে কেজিং পাইপ উঠিয়ে ফেলতে হবে এবং সকল মালামাল সরিয়ে ফেলতে হবে। আমরা জানি একটি পাইল ক্যাপে সাধারণত কয়েকটি করে পাইল থাকে। সেই হিসাবে একটি পাইল ঢালাই হওয়ার পরে পরবর্তী 48 ঘন্টার মধ্যে তার নিকটবর্তী 8 থেকে 10 ফিট জায়গার মধ্যে আরেকটি পাইল বোরিং করা উচিত নয়। এ পর্বে আমরা ধারাবাহিকভাবে একটি কাস্ট ইন সিটু পাইলের সম্পূর্ণ নির্মাণ প্রক্রিয়া দেখার চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তীতে হয়তো আরো কোনো কনস্ট্রাকশন প্রসেস প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।
সবার সুস্থতা এবং শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম।